ছেলে তিলোত্তমা। কি বলেছিলাম না, মন খারাপ করার কোনো কারণই নেই। মন ভালো করার দাওয়াই নিয়ে আমি সুকন্যা আবার চলে এসেছি তিলে তিলে তিলোত্তমা অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে। আগের পর্বে ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম, আজকে চলুন দেখে নিই ঠিক সেখান থেকেই বাকি পর্বটা। সময় নষ্ট না করে চলুন দেখি। দিদি, প্রথমেই আপনার কাছে জেনে নেব, এত ধরনের জীবিকা পেশা থাকতে রাজনীতিতেই কেন আপনার আশা? প্রথমে বলি, রাজনীতি তো ঠিক আছে, কিন্তু রাজনীতি শিখিয়ে দেয় মানুষের সেবা করা, মানুষের কাজ করা, জানো তো। যে পুরো 107 নম্বর ওয়ার্ডের আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রত্যেক মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করার, সেই সুযোগটা যখন আমি পেয়েছি, আমি ওটা তখন ওটাই ভেবে নিয়েছি যে এটা তো সবথেকে বড় সুযোগ, যে সুযোগে হয়তো আমি আরও ভালোভাবে পৌঁছতে পারবো, আরও যেটা আমার মনের ইচ্ছে সেটা আমি আরও বিশেষভাবে সেটা কাজে লাগিয়ে সেটাতে হয়তো আমি কাজ করে একটা মনের তৃপ্তি পাবো। আর সেই সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাকে দিয়েছেন, মাথা পেতে আমি ওয়ার্ডটা তো অনেকটাই বড়, 107 নম্বর ওয়ার্ডটা ভৌগোলিকভাবে মানে একটা ট্রায়াঙ্গুলার শেপে এস, তো সেই জন্য আমার এটা মোটামুটি ধরো সায়েন্স সিটির ওখান থেকে শুরু করে এখানে হালতু কায়স্থপাড়া, মাঝখানে একটা রাসবিহারি কানেক্টর গেছে, ডান দিক বাঁ দিক দুদিকটা নিয়ে এই পরিধিটা অনেকটা বড়োর জন্য রাস্তা, ট্রেন, তখন অবশ্য ইউজটাও কম হয়েছিল, মানুষ লোকজন রাস্তাঘাটে বেশি বেরোয়নি, সেই জন্য মানুষ অনেক দিন দেখেনি বা সেই ব্যাপারটা। কিন্তু কাজ তো অনেকটাই পেন্ডিং ছিল সেটার সঙ্গে জড়িয়ে করা। যেমন আমি একটা বিশেষভাবে আমার এই ওয়ার্ডে আমি যখন প্রচারে গিয়েছিলাম, তো টেগোর পার্ক একটা জায়গা আছে, যেটা ভীষণ সুন্দর জায়গা, বেশ ভালো লোকেরা ওখানে থাকেন। তো ওরা প্রত্যেকে আমার কাছে দাবি করেছিল, দিদি আমাদের কিন্তু এই রাস্তাটা বহুদিন ধরে হয়নি, রাস্তাটা করতে হবে। তো আমার কিন্তু তখনই আমি বলেছিলাম যে আমি যদি কাজ শুরু করি, আমি এখান থেকে কাজটা শুরু করব। তো মোটামুটি আমি টেগোর পার্কের প্রত্যেকটা রাস্তা করে দিয়েছি। আর সময় তো শুধু একটা বছরই হয়েছে, তার মধ্যে যেটুকু পেরেছি নিশ্চয়ই। দিদি, তাহলে আপনার হাতে আমরা ধরে নিতে পারি অনেক বড় লিস্ট জনসেবার, আর কি কি করবেন সেগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমাদের মেয়র মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় খুবই সাহায্য করেছেন এই ওয়ার্ডে। আমাদের একটা জলের পাইপলাইন আমাদের পুরো ওয়ার্ডে চারিদিকে হচ্ছে, কেআইপি কে দিয়ে করানো হচ্ছে এটা। তো জলের কানেকশনটা হয়ে গেলে আজ থেকে বছর দুয়েকের মধ্যে আমার মনে হয় মানুষ পুরোপুরিভাবে সেই যেটুকু জলের দরকার, যে এক্সেস জলের আমাদের যেটা ডিমান্ড, সেটা হয়তো আমরা পেয়ে যাব। এবং আমাদের একটা খুব বড় বুস্টিং পাম্প হচ্ছে এখানে সারদা পল্লীতে, সেটা হচ্ছিল, আগেই শুরু হয়েছিল, বহুদিন শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে অনেকদিন বন্ধ ছিল। তো ওটা আবার মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়ের কাছে গিয়ে মেয়রের কাছে বলতেই আমি যখন গেছি, যেরকম ওনাকে বলেছি, উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং ওটারও সহযোগিতা করে আবার আমরা কাজটা শুরু করতে পেরেছি। স্বাস্থ্যটা আমাদের ওয়ার্ড অফিস আছে একটা, ওয়ার্ড অফিসে সমস্ত ফ্যাসিলিটি আছে, যেটা কিছু মানুষ যেত, কিছু মানুষ যেত না। কিন্তু আমি এখন মানুষদেরকে বলছি যে আমাদের যে ডেপুটি মেয়র আছেন, উনি সবসময় বলছেন যে স্বাস্থ্যটা যে তুমি অসুস্থ হলেই হসপিটালে যাবে বা ডাক্তার দেখাবে তা নয়, একটা রেগুলার রুটিন চেক আপের জন্য মানুষকে যাওয়া দরকার। তো সেটা কিন্তু আমি মানুষকে সেই জায়গাটা আমি পৌঁছে দিতে পারছি, যে তুমি একটু অসুস্থ ফিল করো বা নাই বা ফিল করো, বা তোমার যদি একটু বয়স হয়েছে বা তোমার কোনো রকমভাবে ইউ রিয়ালাইজ যে না আমার একটা সাপোর্ট দরকার, তো ইউ গো অ্যান্ড চেক ইট, তুমি এটা চেক করো। এবং আমাদের এখানে ব্লাড টেস্টগুলো হয়। ইভেন এর সাথে সাথে আমি বলি, আমাদের 144টা ওয়ার্ডেই একটা স্যাটেলাইট হেলথ সেন্টার হচ্ছে, তো সেখানে আমাদের ওয়ার্ডও একটা ফেসিলিটি পাবে, আমারও আরেকটা হেলথ সেন্টার হবে এখানে। তো হলে ওটা আরোভাবে বিস্তারিত হয়ে যাবে। এবং আমাদের এখানে সমস্ত টেস্টের সাথে সাথে সমস্ত ভ্যাকসিন, যেমন তোমার কোভিশিল্ড ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল, তারপরে রিসেন্ট করেও আমরা একটা বুস্টার ভ্যাকসিনটা আবার করলাম, কোভিশিল্ড বুস্টার, যারা 2টো করে ভ্যাকসিন নিয়েছিল, এই যে জ্বর হচ্ছে না, কিছু হচ্ছে না, কেটে গেছে, অনেক দিন হয়ে গেছে, নিচ্ছি না, দরকার নেই, কিন্তু আমরা আবার সেটা মাইকিং করে প্রচার করে এখানে যে আপনারা আসুন, আপনাদের ওই বুস্টারটা নেওয়া দরকার।
এবং প্রত্যেক মানুষকে যেন ওই ওয়ার্ড অফিসে পৌঁছতে পেরেছি অ্যাওয়ারনেসের জন্য। ইয়েস, এক্স্যাক্টলি, এটা হচ্ছে খুব ভালো জিনিস যে সেই মানুষটা ওখানে গেলেও জানতে পারছে আচ্ছা এখানে জ্বর হলে একটু টেস্টটা করা যাচ্ছে, থাইরয়েড হলে টেস্টটা হয়। এইভাবে মানে সাধারণভাবে দেখো, সব সময় দরকার নেই ঝাঁ চকচকে একটা বড় বিশাল স্টেজ করে অ্যানাউন্স করে এসব করা। সাধারণভাবে যদি মানুষের কাছে পৌঁছে যদি মানুষকে রিপোর্টটা আমি দিতে পারি যে এটা করলে তোমার এটা রেজাল্ট, সেই রেজাল্টটা যদি মানুষ জানতে পারে ইয়েস আই এম গেটিং, তাহলে আমার মনে হয় বেশি ভালো। অ্যাকচুয়ালি কাজ করতে আমি এতটা ভালোবাসি, আমি মানে সেটা বারবার আমার আবার এটা ভালো লাগে না যে আমি কি কাজ করছি এটা নিয়ে বারবার বলতে। আমি যেটা বললাম না, একটা জিনিস আমরা ছোট থেকে শিখেছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ক উইল স্পিক, যেটা আমি আগেও বললাম যে কাজ কথা বলবে, কথা বলে কাজের প্রমাণ দেওয়ার দরকার নেই। তোমরা যখন এসেছো তোমরা নিশ্চয়ই শুনছো আমি এই ওয়ার্ডের যখন পৌর প্রতিনিধি হলাম, এখানে যেমন মাঠও আছে, তো একটা পার্কের পাশে অনেকগুলো বাড়ি আছে এবং এখানে এই ওয়ার্ডে অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো লোকেরাও থাকেন, অনেক বড় বড় প্লেয়াররা থাকেন। এখানে যেমন ঝুলন গোস্বামী থাকেন, এখানে পৌলমী ঘটক থাকে, এখানে ডোলা ব্যানার্জি, রাহুল ব্যানার্জি থাকে। তো আমি ভাবলাম যখন নানা রকম অ্যাক্টিভিটিগুলো হচ্ছে অলরেডি আমাদের এখানে চলে, আমাদের এখানে টেবিল টেনিস খেলা হয়, এগুলো হয়, কিন্তু আমি যদি মাঠের মধ্যে একটা ওপেন মাঠের মধ্যে যদি কিছু খেলার ব্যবস্থা করতে পারি, আজকাল তো ছেলেমেয়েরা কেউ খেলছে না, কিন্তু বাবা মায়েরা চায় যে তারা করতে চায়। তো আমার এখানে একটা নারকেল বাগান মাঠ আছে, সেটা আমি পার্ক অ্যান্ড স্কোয়ারকে দিয়েছি এবং সেখানেও আমি একটা ভালো রেসপন্স পেয়েছি, মেয়র পরিষদ একদম ওটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। ইভেন যখন আমি রাস্তা থেকে চলতে কিন্তু আমি কিন্তু নিজেই ড্রাইভ করি, জানো তো, মানুষ অনেকে চেনে না, অনেকে বুঝতে পারে না যে কাউন্সিলর এসে পাশে দাঁড়িয়ে গেছে। কেন কি আমার এই ওয়ার্ডে কিন্তু আমি ছবিতে বিশ্বাসী নই, আমার অনেক ছবি লাগানো এরকম কিছু নেই। তো আমি যখন যাই, আমি গিয়ে ওখানে যখন দাঁড়িয়ে থাকি, অনেক হয়তো দেখছি যে কেন মহিলার দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে হয়তো ছবি তুলছি ওখানে রাস্তাটা এরকম, ওখান থেকে ফোন করলাম এক্সিকিউটিভকে বা আমার এসআইকে ফোন করলাম যে রাস্তার এখান থেকে জলের লিকটা হয়েছে, রাস্তাটা দেখো এখানে এসে। তো কি হয় না, অনেক ফাস্ট কাজ হয়, সঙ্গে ওরা ওখান থেকে এসে গেল, দেখলো, কাজটা হলো। তো পরে হয়তো লোক জানতে পারলো যে আচ্ছা ওখানে যে মহিলাটা দাঁড়িয়েছিল তো আমাদের যে কাউন্সিলর ওখানে ছিল। অ্যাকচুয়ালি সেটা ঘটনা নয়, ঘটনাটা হচ্ছে কাজ। আর একটা জিনিস, আগে ডেঙ্গু হলে কি হতো, বর্ষার সময় বা বর্ষার আগে থেকে আমরা করেছি। এখন কিন্তু আমাদের অতীন ঘোষ ডেপুটি মেয়র মহাশয় বলেছেন এবং MMICO উনি বলেছেন যে ডিসেম্বর টু জানুয়ারি, মানে বছরের শুরু থেকে শেষ বা শেষ থেকে শুরু, 12 মাসই আমরা কাজ করব। আর তাছাড়াও আমি একটা নিজস্বভাবে আমি এটা অগস্ট মাসে করেছিলাম 2022-তেই, যে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি 107 নম্বর ওয়ার্ড নাম দিয়ে। এটা তো তুরুপের তাস না বা ম্যাজিশিয়ান নয় আমি যে ম্যাজিক করে দেব, বাট টেকেন নেম দিস বাট গিভেন ওয়ার্ক ডিফারেন্ট ওয়ে। মানে কি হচ্ছে, আমরা 3 মাস ছাড়া চেষ্টা করছি যে যাতে আমরা সবাই মিলে নামি, আবার একবার রাস্তায় হাঁটি, আবার পরিষ্কার পরিচ্ছন্নতা কন্টিনিউ হচ্ছে। কিন্তু 3 মাস ছাড়া আমরা কিন্তু এটা করছি। এর ফলে কি হচ্ছে, একটা ধারাবাহিক রুটিন আমরাও দেখে যাচ্ছি। যতটা গতবারে পরিষ্কার দেখেছিলাম বা নোংরা দেখেছিলাম তার থেকে কমলো কিনা, বা ডেভেলপ হলো কিনা, বা ডেভেলপ হচ্ছে না তো কেন হচ্ছে না, সেটা নিয়ে তখন সেই ব্যাপার নিয়ে আলোচনা করছে। কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আর এইটা তো উনি স্ট্রিক্ট একদম, মানে আর প্রথম উনি জানুয়ারিতে যখন ঘুরলেন, প্রথম উনিও ঠিক করেছেন প্রত্যেকটা বড় অফিসে যাবেন এবং উনি প্রথম দিন আমার 107 নম্বর ওয়ার্ডেই এসেছিলেন। বড় 12তে 2-3টে ওয়ার্ড করেছিলেন, তা আমাদের 107 নম্বর ওয়ার্ড ছিল। আর এই ওয়ার্ডের মধ্যে আমার ওয়ার্ডে ছিলেন এবং উনি ওই এলাকাতেই হেঁটেছিলেন যে এলাকাতে বেশি ডেঙ্গুটা হয়েছিল। আশা করি আমরা এবারে হয়তো সেটা থেকে অনেকটাই আমরা সহজ উপায়ে আমরা সেটাকে বেরিয়ে আসতে পারবো। না হলে তো উপায় নেই, যদি আমরা এইভাবে না কাজ করতে থাকি তাহলে তো আবার ডেঙ্গু হচ্ছে, আবার দৌড়ি, আবার সেই, যাতে কম হয়, পার্সেন্টেজটা অনেকটা কমে যাবে। 5 বার আমরা দুয়ারে সরকার করেছি এই বছরেই আমি, ঠিক আছে। আমাদের এটা খুবই ভাগ্যবান আমরা, বা আমাদের ওয়ার্ডের মাননীয় মুখ্যমন্ত্রী যে এরকমভাবে এতগুলো দুয়ারে সরকার একটা ওয়ার্ডকে দেয়, মানে প্রত্যেকটা ওয়ার্ড, নট অনলি মাই ওয়ার্ড, যখন আমরা ফেসিলিটিটা পেয়েছি, আমি কিন্তু প্রত্যেকটা
কর্মসূচি নিয়েছি, যা যা কর্মসূচি উনি দিয়েছেন আমি প্রত্যেকটা কর্মসূচি নিয়েছি। তার মধ্যে দুয়ারে সরকার 5 বার করেছি। 5 বার করার পরেও দেখছি কিছু লোকের একটু রেশন সমস্যা আছে, সেইটার জন্য আমরা স্পেশালি রেশন কার্ডের জন্য একটা আলাদা ক্যাম্প করলাম, মোবাইল ক্যাম্প। এবং আমাদের দুয়ারে সরকারের সময় একবার আমরা দাঁতের জন্য স্পেশালি একটা ক্যাম্প করেছিলাম। দাঁত দেখিয়েছেন মানুষ, পরীক্ষা করতে সহযোগিতা করেছেন, মানে নানা রকম যতটা পারছি আমরা মানুষের পাশে দাঁড়াবার, মানুষের জন্য হেল্প করার, মানুষের যাতে সেই প্রকল্পগুলি, যেটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন যে মানুষ যেন সেই সুবিধাগুলো পায়। এবার সেটা কিভাবে পাবে, সেটা তো আমাদের দ্বারাই পাবে। এখন আমরা যদি মানুষের কাছে না পৌঁছে দিতে পারি তাহলে সেটা আমাদের অক্ষমতা, তাই না? সেটা আমরা নিশ্চয়ই করতে চাইবো না। আমি তো সবসময় চাইবো যে কোনো কর্মসূচি উনি যদি দেন মাথা পেতে একদম আমি সেটা নিয়ে, এবং সেইটা নিয়ে আমি সেটার মধ্যেই সেই কাজটা করার জন্যই আমি আমার উদ্দেশ্যটাকে আমি কমপ্লিট করার চেষ্টা করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো কর্মসূচি আমি আজ 1 বছরের মধ্যে নিইনি তা না। এবং আমাদের এখন বর্তমানে আমরা দূত হিসাবে সেটাও আমরা অ্যাকসেপ্ট করেছি। যখন এত বড় একটা জায়গা পেয়েছি, এটা তো মানে সত্যি অতুলনীয়, মানে এটা প্রকাশ করা যাবে না, এটা ভাষায় আমি তোমাকে বোঝাতে পারবো না। যখন আমরা ওই সুরক্ষা কবচটা পড়েছিলাম, আর এই সুরক্ষা কবচটা কিসের জন্য? মানুষকেই সুরক্ষা দেওয়ার জন্য, যাতে কোনো মানুষ সেই জায়গা থেকে পিছিয়ে না যায়। আমাদের ওয়ার্ডে, বিশেষ করে আমি আমার ওয়ার্ডের কথা বলতে পারি, 80% লোক কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গেল। আমার তো রিসেন্ট 270 জন, আমি 1 মাসের মধ্যে 270 জনের স্বাস্থ্যসাথী কার্ড করতে পেরেছি। এবং এখনও কিছু লোকের হয়নি, তাদের আমি সমস্ত ডকুমেন্টসগুলো নিয়েছি। চেষ্টা করব যদি ওখানেও আমরা কিছু জন করতে পারি, আমি বলবো, জানাবো, আমার তাদেরও হয়ে যাবে। তো এটাই হচ্ছে যে মানুষের সুবিধা দেওয়ার জন্য যখন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এত সুবিধা প্রত্যেক মানুষের জন্য উনিও কাজ করছেন, কিন্তু যাদের দিয়ে কাজ করছেন, আমাকে যেমন পাঠিয়েছেন, আমাকে দিয়ে কাজ করানোটা মানে সত্যি কথা, এটা তো আমি তোমাকে বলছি, আই কান্ট এক্সপ্লেন যে হাউ মাচ আই এম গেটিং ব্লেসিং ফ্রম হার। উনি সামনে থাকুক না থাকুক, এই যে আশীর্বাদ শক্তি যোগায় মানুষকে কাজ করার, সেটাই করে যাচ্ছে। একদম মিস হয়নি কোনো কর্মসূচি বিগত 1 বছরে। কিন্তু এবার আমরা জেনে নেব মাননীয় পৌর প্রতিনিধি নয়, মানুষ লিপিকা মান্নার ব্যক্তিগত রুচি, শখ, ভালো লাগা, ভালোবাসার তালিকা। আমি ছোটবেলায় খেলতামই টিচার হব বলে। ছোটবেলায় যখন খেলতাম, বাবাকে পড়াতাম, মাকে পড়াতাম। বাবা কলেজের ডাইরেক্টর ছিলেন, একটা কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজের, কিন্তু আমি তাকে পড়াতাম ছোট থেকেই। এটা আমার খেলা ছিল, এটা একটা ওড়না নিয়ে শাড়ি পরে আমি টিচার ছিলাম। তো ভাগ্যবশত আমি সেটা হতে পেরেছিলাম। আমি দিল্লি পাবলিক স্কুলেই পড়াতাম, বহু বছর চাকরি করি, 18 বছর চাকরি করেছি আমি স্কুলে। চাকরি করতে করতে স্কুলও আমাকে শিখিয়েছিল একটা লিডারশিপ। তারপর কলকাতাতে থাকলাম। কলকাতাতেও কমপ্লেক্সের মধ্যেও একটা ইলেকশন হলো, ইলেকশনে জিতলাম। এইভাবে মানে ধীরে ধীরে মানুষের মধ্যে পৌঁছানোর জায়গাও হয়ে গেল। এবং কাজ করতে আজকে তোমাদের সামনে অবশ্যই কৃতজ্ঞ জানাবো আমার আজকে এই জায়গা আসার জন্য, যারা আমার সাহায্য করেছেন, যারা আমার সঙ্গে ছিলেন, বা যারা আমাকে ভালোবেসেছেন। আর তাছাড়া আরও একটা শখ ছিল, সেটা হচ্ছে আমি একটা নিজের স্কুল খুলব। এটা বড় হয়ে শখ হলো, যখন চাকরি করতাম স্কুলে তখন আমার এটা ইচ্ছা হয়েছিল। তো যাই হোক, আমি একটা করিনি তা না, একটা ছোট স্কুল করেছি, যেখানে আমার একটা প্রি স্কুল চলে, ছোট বাচ্চাদের প্লে স্কুল, যেটা লিটল মিলেনিয়াম কসবা বলে, কসবাতেই আছে, যেখানে আমার লাস্ট 5 বছরে নিয়ার অ্যাবাউট 3000 প্যারেন্ট আছে এই ওয়ার্ডেই। এটাও আমার একটা সাকসেস, অ্যাচিভমেন্ট। এই ওয়ার্ডেই থাকেন তারা, এবং দে আর দ্য ভেরি গুড ফ্যামিলি, এডুকেটেড ফ্যামিলি, ডক্টর, ইঞ্জিনিয়ার তো আছেন। তারপরে আরও স্বপ্ন ছিল যে নাচটা করতাম, সেখানে কলাক্ষেত্র, কলকাতা কলাক্ষেত্রটাকে নিয়ে এলাম, শিফট করে আমি এখানে
আই ওয়াজ এন ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ালি পারফর্মার হিসাবে কলাক্ষেত্র থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম কোনো এক সময়, সেটা অনেক ছোট ছিলাম। তো আজকে সেই কলাক্ষেত্রটা আমি কলকাতাতে করেছি। কলকাতা কলাক্ষেত্র চলছে, যেখানে আমার প্রতি বছর 350 থেকে 400টা বাচ্চা আমার রোটেট হচ্ছে। তারপরে পড়ানোটাও, হ্যাঁ, আমার তো ছেলেকেই আমি দেখি, আমি বলেছি না আমার এডুকেশন, আমার পরিবারে যে আমার ছেলেদেরকে যখন আমি করতে পেরেছি সময়, কিন্তু অ্যাজ আই এম মাদার, অ্যাজ আই এম ওয়াইফ, অ্যাজ আই এম এ ডটার ইন ল, অ্যাজ আই এম হোয়াট এভার ইট ইজ, আই এম স্ট্যান্ডিং ইন মাই পজিশন, আই কমপ্লিটেড মাই ওয়ার্ক। হাসি মুখে যে দায়িত্বটাই এসেছে আপনি সেটা অলওয়েজ বিন হ্যাপি, খুব খুশি হয়ে আমি কাজ করি। কোনো কাজই আমার না খুশি হয়ে করি না, যেটা যেদিন পারি না ভালো লাগে না আমি আজকে করবো না, আজকে বাইরে থেকে এনে খাবো বাস, কিন্তু যখন আমি করব ফ্ললেস, হ্যাঁ ফ্ললেস, দেয়ার ইজ নো ক্লু যে কেন তুমি এরকম করলে না, নো ওয়ান ক্যান আস্ক মি অ্যান্ড নো ওয়ান ক্যান গিভ মি, আই এম আনসারেবল। ক্রিটিসাইজ, আই লাইক ক্রিটিসাইজ না হলে ডেভেলপমেন্ট হয় না, কিন্তু হচ্ছে জায়গা দিই না, মানে ওখানে একটা ইগো আর্টিস্ট একটু ছোট্ট করে কাজ এসে যায় না, আমাকে কেন বললে, কিন্তু আমি জানি ক্রিটিসাইজ না হলে ডেভেলপমেন্ট হয় না, উইদাউট ক্রিটিসাইজ তো আমার কারেকশনটা কী করে করব। আমি অলওয়েজ ওয়েলকাম যে আমার ভুলটা সবাই ধরিয়ে দাও, আর আমি বলেছি আই ফিল রিগার্ডস যে আমি ভুল করে ফেলেছি, হাত তুলে দিয়ে একদম ইজিলি। আমি বারবার মনে করি যখন মানুষ কোনো ভুল করে ওটাকে ইগনোর না করি, ইফ আই এগ্রি ইয়েস আই ডাজ রং, মাফ হয়ে যায়, কিন্তু বারবার করলে তো মুশকিল হয়ে যাবে না তখন। দিদি, এত কর্মব্যস্ততা, এত দায়িত্ব, সেই সঙ্গে সকাল থেকে উঠে আপনার দিন কীরকমভাবে আপনি দিনটাকে সাজান, এই পার্সোনাল লাইফ তারপরে এই আপনার দায়িত্ব দুটোকে কিভাবে সামলে চলেন সকাল থেকে, আপনার ডেলি রুটিনটা কি? দেখো, প্রথমত আমি একজন মহিলা, পরিবার সংসারের বাইরে বেরিয়ে এসে আমাদের এই কাজ। বাড়িতে সকালে নর্মালি ঘুম থেকে ওঠা, ব্রেকফাস্ট করা, ছেলের সঙ্গে একটু সময় দেওয়া। ছেলে আমার 2টি ছেলে, ছোট ছেলে এবার 12th বোর্ড দিচ্ছে, বড় ছেলে তো বিটেক কমপ্লিট করে একটা সার্ভিসে জয়েন করেছে। ছোট ছেলের 12th বোর্ডের তো যেটুকু সময় পারি একটু দিয়ে ওর সঙ্গে কথা বলি, গল্প করি, ব্রেকফাস্ট একসঙ্গেই করি, লাঞ্চটাও একসঙ্গে করার চেষ্টা করি। তো এইভাবেই পরিবারের সঙ্গে সময় দিই, কিন্তু পরিবার তো এখন আর ওই বাড়ির মধ্যে ফ্ল্যাটের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন পরিবার হয়ে গেছে আমার এখানে 107 নম্বর ওয়ার্ডটা আমার একটা পরিবার, যেখানে আমার 60,000-এর উপরে ফ্যামিলি আছে, যেটা আমরা লাস্ট স্কুটনিতে জানতে পেরেছি, এখন তো আরও জানি না কামিং স্কুটনিতে কি আসছে, বাট নাও ইটস মাই বিগ ফ্যামিলি। এবং প্রত্যেক ফ্যামিলির জন্য আমার মনে হয় এখন আমাকে সবার জন্যই সময় দেওয়া উচিত। ছেলেরা মাকে এই দায়িত্ব পেতে দেখে কতটা গর্ব অনুভব করে? এই বিষয়ে অ্যাকচুয়ালি আমি যেহেতু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের নয়, আমার ছেলেরা বা আমিও মানে অতীতে ওইভাবে অ্যাওয়্যার ছিলাম না, কিন্তু ছেলেরা যখন দেখছে ছেলেরাও ভাবছে, অ্যাকচুয়ালি দে ইউজ টু সি টু মি। আমি যখন চাকরি করতাম, আমি তো আগে স্কুলে চাকরি করতাম, ডিপিএসে চাকরি করতাম, আগে টিচার ছিলাম, তারপর কোঅর্ডিনেটর ছিলাম, হেডমিস্ট্রেস ছিলাম। তো এই পোস্টগুলো যখন বেড়েছে আমার ছেলেরাও অভ্যস্ত ছিল আমার সঙ্গে, মানে আমি আফটার স্কুল যখন স্কুলে স্টে করতো, তো যখন আমি অ্যাডমিন ডিপার্টমেন্টে এসে গেলাম, তো ছেলেরাও ছোট ছেলে তখন নার্সারিতে পড়ে, প্রি নার্সারিতে পড়ে, স্কুলে ওরা ঘুমিয়ে আছে, আমি কাজ করেছি, আবার উঠিয়ে নিয়ে বাড়িতে এসেছি, মানে লং টাইম। এগুলো ছোট থেকেই তারা দেখেছে, মা ব্যস্ত, মা কাজ করেছে, মা বিজি থাকে মায়ের সঙ্গে, ওইভাবে ওরা আমার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে বড় হয়ে গেছে। এবং কিন্তু আমি ওদের সঙ্গে সমানে সময় দিয়েছি পড়াশোনার ক্ষেত্রে, সে যেভাবেই হোক আমি ম্যানেজ করেছি ওদের সঙ্গে। মানে আমরা ছোট থেকে একটা প্রবাদ শুনেছি, যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। সেই প্রবাদটার জলজান্ত উদাহরণ আমার সামনে কিন্তু এই মুহূর্তে আমি পেয়ে গেছি। দিদি, আপনাকে অনেক সাধুবাদ। তবে এবার একটু কাজের বাইরে প্রশ্ন করি। আমরা মঞ্চে আপনাকে অনেকবার দেখেছি শিল্পী হিসেবে, সেই শিল্পী মানুষটার সম্বন্ধে যদি আমাদেরকে একটু বলেন।
শিল্পী দেখো সবার আগে হচ্ছে কি, আমরা যখন ছোটোবেলা থেকে, তখন আমাদের সময় তো ইউটিউব ছিল না, ফোন ছিল না, আমরা তো তখন অত টিভিতে বিশ্বাসী ছিলাম না। আমরা তখন বাড়ির লোকজন ভাবতো একটু হারমোনিয়াম বাজিয়ে গান করুক বা একটু নাচ করুক বা একটু তবলা বাজাক, এইটাই ছিল বাড়ির কালচার। তখন প্রত্যেক বাড়িতে এটাই হতো। আমরা ভোরবেলা যেতাম, রাস্তা দিয়ে যেতাম, হয় চিৎকার করে কেউ পড়া মুখস্থ করছে শুনতে পেতাম, তো বাড়ির বাইরে পড়ছে শুনলে দৌড়ে এসে নিজে পড়তে বসতাম, যে আমাকেও পড়তে হবে। আগে লাইট পোস্টে লাইট জ্বলে গেলে সন্ধেবেলা, যে সন্ধে হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আমাকে পড়তে হবে। এখন যেমন সময়টা কিন্তু সবটাই অধরা। তো কম্পেয়ার করলে ছোটোবেলা আমাদের সঙ্গে এখন আমরা যে জীবন লিড করেছি, আমরা অনেক ফেসিলিটি পাইনি, তবে আমরা নিজেরা ফেসিলিটি ক্রিয়েট করেছিলাম ফর আমাদের নিজেদের গ্রুমিং করার জন্য। এখন যেমন সারাউন্ডিং অনেক ফেসিলিটি, কিন্তু বাচ্চাদের গ্রুমিং করতে আমরা বাইরের থেকে ফেসিলিটি অ্যাপ্লাই করি। কিন্তু আমি এই কম্পেয়ারটাও করাটা আমার এখন সময়ের সাথে চেঞ্জ হচ্ছে, আমাকে এটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। কাজে আমি যখন শিল্পী, সবার আগে শিল্পীদের কী বলে, একটা শিল্পী একটা ইগো থাকে, যে কি হয় একটা ভিতরে ফিল হয় যে এটা বাজে হচ্ছে, ওটা বাজে হচ্ছে, এরকম আমার সময় ছিল। কিন্তু আমি সেই জিনিসটা কিন্তু খুব দারুণভাবে অ্যাডজাস্ট করতে পেরেছি, বা আমি ওটা চাই যে এখন আমি যখন শিল্পী ছিলাম আমার সময় একটা ক্লাসিক্যাল জিনিসটাকেই আমরা মনে করতাম ওটাই ধার্য, কিন্তু এখন যেটা দেখছি রঙিন একটা নানা রকম জিনিস, এটাকেও কিন্তু আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, নিজে করতে গেলে একটু অবশ্যই বিবেকে বাধে, বয়সের সাথে সময়ের সাথে সেটা করে উঠতে পারি না। কিন্তু আমি কিন্তু সত্যি কথা, আমি প্রচণ্ড ভালোবাসি মঞ্চটাকে। মঞ্চ আমার একটা মানে স্বপ্নের জায়গা ছিল, এখনও আমি করি। রিসেন্টলি আমি একটা মৃন্ময়ী প্রোগ্রাম করলাম, চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রী, উনি সুযোগ দিয়েছিলেন, করেছি। তার আগেও প্রোগ্রাম করেছি, প্রচুর প্রোগ্রাম করতাম তবে থেকেই বড় প্রতিনিধি হওয়ার পরে। এখন প্রোগ্রামটা অর্গানাইজ করছি কিন্তু নিজে কম হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি। মানে তুমি যখন আমাকে ওই কথাটা বলছো না, আমার তখন আর মনে হচ্ছে না বর্তমানে আমি কোথায় আছি, আমার মনে হচ্ছে আমি পাস্টে ফেরত গেছি। আমার একটা মানে আমাদের ব্যাগ রেডি থাকতো তখন, একদম মানে একটা আলাদা আনন্দ ছিল। মানে স্কোপ পেয়েছে, তুমি রায়গঞ্জ বলছো না, এরকম ধরো তোমার রায়গঞ্জেই আমি কোনো সময় একটা প্রোগ্রামে চলে গেলাম, ওখানে ডাকলো, আমাদের পুরো টিম নিয়ে চলে গেলাম। আই ওয়াজ ওয়ার্কড ইন মমতা শঙ্কর ব্যালেট ট্রুপ, মমদির ট্রুপে ছিলাম, রবীন্দ্রভারতী থেকে পড়েছি নাচ নিয়ে, এবং আমার সাবজেক্টটা ছিল কথাকালি। তখন ছেলেরা কিন্তু কথাকালি করতো, মেয়েরা কেউ করতো না। আই ওয়াজ দ্য ফার্স্ট লেডি কথাকালি নিয়ে এমএ পড়েছিলাম। তো সেই সময় কথাকালিটা যখন আমি শিখছি, সবাই বলে কথাকালি কেন শিখছিস? আমার মধ্যে সবসময় একটা ব্যাপার ছিল, একটা নতুনত্ব কিছু করব, মানে নতুনত্ব নাচ বা নতুনত্ব, নিজেকে যেখানে আমি ক্রিয়েটিভিটিটা করতে পারি ওর মধ্যে, মানে নিজে কিছু করতে পারি, এক্সট্রা কিছু করতে পারি, ইন্ডিপেন্ডেন্ট। এক্স্যাক্টলি। ট্রাইব টিভির পক্ষ থেকে দিদির রাজনৈতিক কর্মজীবন এবং সাংস্কৃতিক কর্মজীবনের অসংখ্য শুভেচ্ছা ও সাধুবাদ জানিয়ে আমাদের ছোট্ট উপহার। থ্যাংক ইউ সো মাচ। এত গিফট। পেয়ে গেছি 107 নম্বর ওয়ার্ড এলাকার কিছু মানুষজনকে। আসুন তাদের মুখ থেকেই জেনে নিই জনপ্রতিনিধির কি ছবি তারা তুলে ধরবেন। আমাদের ওয়ার্ডের দিদি অনেক কাজ করছে, প্রচুর কাজ করছে দিদি, মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে। ওয়ার্ডের প্রচুর উন্নয়ন হচ্ছে, সাংস্কৃতিকমূলক বিভিন্ন ছবি আঁকা কম্পিটিশন, বিভিন্ন দিকে দিদি প্রচুর উন্নয়ন করছে, প্রচুর কাজ করছে। দিদি 107টাকে ভালোভাবে মডেল ওয়ার্ড রূপে তৈরি করছে। আমাদের নস্কর দক্ষিণপাড়া, মধ্যপাড়া, উত্তরপাড়া কোনো মানে অ্যাড্রেস নেই। হ্যাঁ, তা দিদি সেই অ্যাড্রেস মানে বাড়ির নাম্বার নেই, মানে সঠিক কোনো অ্যাড্রেস নেই, বাড়ির নাম্বার নেই। সেটার জন্য দিদি হাউসে প্রশ্ন তুলেছে। আমরা জানতে পেরেছি যে ওখানে মানে কিছুদিনের মধ্যেই আমরা বাড়ির নাম্বার পাবো। তাছাড়া দিদি আমাদের এখানে বুস্টার পাম্পিং স্টেশনের জন্য প্রচুর কাজ করছেন। সেটা আমাদের এখানে জলের সমস্যা প্রচুর, সেটা নিয়ে আমরা দিদির কাছে এসেছিলাম বলার জন্য। তো দিদি সেটা সলভ করার চেষ্টা করছে। এছাড়া দিদি প্রচুর কাজ করছে দিদি। মানে একজন মহিলা প্রতিনিধি হিসাবে এত উনি কাজ করছেন, আমরা মানে আশা করতে পারিনি। শুধু সরেজ নয়, প্রতিটা বাড়িতে বিভিন্ন রকম উন্নয়ন উনি করেছেন। যেমন আধার কার্ড, ভোটার কার্ড যারা ছিল না তারা সব করে দিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড যারা ছিল তারা করে দিয়েছেন। এই বিভিন্ন রকম কাজের সঙ্গে কাজ করছেন উনি। মানে আমাদের ওখানে লাইটের প্রবলেম ছিল, জলের প্রবলেম ছিল। আগে সরু জল আসতো, এখন একটু ভালো, মানে কাজকর্ম খুব ভালো হচ্ছে, কাজের নিয়ে কোনো কথা নেই। আমাদের ওখানে মাঠে অন্ধকার, আমরা খেলতে পারতাম না আগে,
মাঠে খেলতে গেলে মানে অন্ধকার থাকতো সবসময়, এখন লাইট মাইট লেগে গেছে, জলের কোনো প্রবলেম নেই, সব কিছুর দিকে দিদি ওকে আছে। আসুন জেনে নিই দাদার কাছ থেকে এলাকার উন্নয়নের বিশেষ কিছু কথা। প্রথম কথা বলি, আমরা না যখন উনি দাঁড়িয়েছিল, আমরা প্রথম ভেবেছিলাম উনি তো একজন নন পলিটিক্যাল পার্সন, সেই হিসাবে উনি করতে পারবে, আমরাও প্রথমে ভরসা করে উঠতে পারছিলাম না। সেই জায়গা দিয়ে দিদিকে যখন দেখলাম হ্যাঁ আস্তে আস্তে উন্নয়নের ধারা আসছে, কারণ যখনই দেখি এখানে 2টো 3টে, আবার যখন একটু পরে দেখি ওয়ার্ড অফিসে, যেখানে যাই ওনাকে সবসময় ফোন করলে পাওয়া যায়। সবচেয়ে বড় জিনিস যেখানে উনি এসেই প্রথম উনি করলো কি খাল সংস্করণ, যেখানে খাল আমাদের জ্যাম হয়ে যাওয়ার জন্য, নোংরা এত হয়ে যাওয়ার জন্য উনি প্রথম স্টার্ট করলো ওটা। সাধারণ মানুষকে সচেতন করার জন্য উনি কী করলো, চারিদিক দিয়ে খালের চারিদিক দিয়ে পুরো আমাদের ওয়ার্ডে হ্যাঁ রেলিং ছিল, কিছুটা পোর্শন বাকি হয়ে গেছিলো, সেই জায়গাতে রেলিং করানোটা স্টার্ট করলো, যেখানে যাতে সাধারণ মানুষে আর না ইয়ে করতে পারে। সেখানে সরকার আমাদের কর্পোরেশনও আমাদের সাথ দিয়েছে, দিয়ে দেখলাম ডাস্টবিনের বালতি। আর সবচেয়ে বড় কথা, ওনাকে সকালবেলা আমি মাঝে সাথে, তাই আমি দিদিকেও যখন আসি উনিও মাঝে মাঝে হ্যাঁ আমাদেরকেও টাইম দেয় সাধারণ মানুষের সাথেও কথা বলার জন্য। উনি আমাদেরকে বলে আমি মানুষের জন্যই তৈরি, কারণ আমি আগাগোড়াই আমি কাজ করতে, কারণ আগে তো চিনতাম না, শুনেছি উনি কাজ করতো। সেই হিসাবে যখন উনাকে বললাম তখন উনি দেখলাম আমাদের মধ্যেই মিশে এসে বললো, দেখো আমি খাওয়াকে না, আমি সকালবেলা যখন আমি 9টা বাজে না, আমি ভাবি সাধারণ পাবলিক আমার জন্য ওয়েট করছে। সেই জায়গায় আমাদের রাস্তা বলুন, রাস্তা এসেই উনি ওই জায়গাটা করার পর এখন বুস্টার পাম্পিং স্টেশনও আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। উনি মাঝখানে দেখলাম ফেসবুকে দিয়েছিল, আমরাও জানতাম না, ফেসবুকে দিয়েছিল যে কাজ শুরু হয়েছে, তারপর আমরা নিজেরাও দেখলাম হ্যাঁ হচ্ছে। তারপর খাল থেকে শুরু করে জল থেকে লাইট থেকে সব সময়, আর সবচেয়ে বড় কথা কী বলুন তো, উনাকে সবসময় কাছে পাওয়া যায়। কারণ অনেক দেখেছি সবাইকে চাইলে পাওয়া যায় না, কিন্তু উনাকে দেখলাম চাইলে পাওয়া যায়। যখন ফোন করি উনি ফোন ধরেন, সে রাত্রির 1টা হোক 2টো হোক, ফোন করেছি ফোনে পেয়েছি, এটাই সবচেয়ে বড় সার্থক। আর মমতা ব্যানার্জিকেও এর জন্য আমরা সবচেয়ে ধন্যবাদ জানাই, যে সত্যি এমন একটা প্রার্থীকে আমাদের মাঝখানে দিয়েছেন যে আমাদের মধ্যেই থাকে, আপনার মতোই। আপনি যেমন জনসমক্ষে যখন থাকেন আপনাকে দেখা যায় না যে আপনি কোথায়, কারণ ভিড়ের মাঝখানে আপনি পুরো সাধারণ পাবলিকের সাথে মিশে যান। তেমনি আমাদের ওয়ার্ডেও এমন একজনকে দিয়েছেন যে সকাল থেকে রাত অবধি নিশ্চিন্তে আমাদের মধ্যে থাকে। একে একে তিলোত্তমা 2 পর্ব জুড়ে দেখে নিলাম বিশিষ্ট এক নারীর বিজয় কাহিনীর কথা। খুব শিগগিরই ফিরছি অন্য একজন বিশেষ অতিথিকে সঙ্গে নিয়ে। কে সেই অতিথি সেটা নয়, সাসপেন্সই থাক। তিলে তিলে তিলোত্তমা।